রাধে রাধে মিত্র। তো আজকে চলে এসেছি যমুনা পুলিনে, আর এই যমুনা পুলিনে কিন্তু খুব সুন্দর লীলা রয়েছে। আজকে সেই লীলা শ্রবণ করব এবং সাথে রয়েছে দুই ভক্ত, তাদেরকেও দর্শন করাবো। আর এবং কোন লীলার স্থান দর্শন করাতে যাচ্ছি, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 4টার সময় একটি করে ভিডিও নিয়ে হাজির হই। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকে ব্রজের খুব সুন্দর একটি স্থানে এসেছি। বলুন তো কোন স্থান? বলতে পারবেন না, কেন কি এরকম লোকেশনে চ্যানেলে প্রথমবার নিয়ে আসা হলো, সে কারণেই তো আপনি বলতে পারবেন না যে কোথায় এসেছি। তবুও লীলার মাধ্যমে আজকে জানিয়ে দেব যে কোন স্থানে আমরা এসেছি। তো আজকের আকাশ কিন্তু খুব সুন্দর, কেন যেরকম ঝলমলে রোদ উঠেছে সেরকম আমার ব্রজধাম সেজেছে। তাই নীল আকাশ আর ছাই কালার রং হলো মাটির, এই দুই মাঝখানে আবার সবুজ বর্ণ বৃক্ষের, এই হলো তিন মিলেমিশে একাকার। তার সাথে আবার এই পাশে দেখুন খুব সুন্দর ব্রজবাসীদের কুটিয়া, হ্যাঁ। আর তার সাথে আরও একটি চতুর্থ পর্যায় কি রয়েছে, সে হলো মৃদু মৃদু হাওয়া, হ্যাঁ। বৃক্ষের পাতারা দুলছেন হাওয়ার তালে তালে। তো এই চার মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আমাদের সুন্দর শ্যামল ব্রজধাম। আর আজকে ব্রজে কিন্তু আমি একা আসিনি, কে আছে সঙ্গে বলুন তো? চলুন না সামনে যেতে যেতে দেখবেন বৃক্ষের নিচে ওনাদেরকে বসিয়ে রেখেছি এবং বসে বসে হয়তো আমার জন্য অপেক্ষা করছেন। আর আমি ওনাদের কাছ থেকে একটু দূরে এসে যেন হারিয়ে গিয়েছি, কেন এই ব্রজে হারানোর মতো পরিবেশ রয়েছে, তাই তো হারিয়ে যেতে মন চায়। সাথে কে আসলো কে বসে থাকলো সেদিকে যেন খেয়ালই থাকে না। তবুও যখন এসেছি একসাথে ওনাদেরকে সঙ্গে নিয়েই তো দর্শন করতে হবে, ভ্রমণ করতে হবে। এই যে বৃক্ষটি দেখা যাচ্ছে, এই বৃক্ষের নিচেই কিন্তু ওনারা বসে রয়েছেন। কিন্তু ওনারা কারা জানেন কি মিত্র? বলে দেই, আমার দাদু এবং দাদুর বোন, তিনিও দিদা, তাই না? চলুন ওনাদের কাছে যাই। এই ব্রজের সুন্দর বৃক্ষের ছায়ার নিচে বসিয়ে রেখেছি, কেন কি এর সব পাওয়া তো আর দুর্লভ, সহজে পাওয়া যায় না, তাই না? তাই যতটুকু সময় হাতে আছে এই ব্রজের মাটিতে বসে থেকে ব্রজের আনন্দ উপভোগ করাটাই হলো জীবনের পরম সার্থকতা। আর এই সার্থকতাই কিন্তু ওনারা সম্পূর্ণ করছেন। ব্রজে দর্শনের জন্য বেড়াতে এসেছেন আমাদের গৃহে, কর্তব্য তো তাই দর্শন করানো। দাদু চলুন তাহলে। বসে বসে ক্লান্ত নাকি ভেবে ভেবে ক্লান্ত দাদু? চলেন যমুনার পারে। যখন বুঝতে শুরু করি আর তখন দাদু দিদার ভালোবাসা কেমন হয়, তাদের সঙ্গ কেমন হয়, তা সব কিছুই হারিয়েছি। কিন্তু আজ এই পরিস্থিতিতে এতটা দূর অতিক্রম করে এসেও যে দাদু দিদার সঙ্গ পাবো, তাও আবার যদি হয় কৃষ্ণ ভক্ত, বৃন্দাবনমুখী, ব্রজধামমুখী, মানে হলো ব্রজধামের প্রতি আসক্তি ওনাদের রয়েছে, এমন ভক্ত পাওয়া আর এমন দাদু দিদা পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। কেন বর্তমানের জগৎ সংসারে বেশিরভাগ নাতি নাতনিদের শিক্ষা দিয়ে থাকেন যে আরে এখন ব্রজধামে গিয়ে কি করবি, এখন বৃন্দাবনে গিয়ে কি করবি, এখন তো বয়স হয়নি, এখন তো সময় হয়নি। কিন্তু সেই নাতি নাতনির সময় যে বয়ে চলে যায়, কোন দাদু সেই খবর রাখে বলুন? কিন্তু অহোভাগ্য যে এই দাদু রেখেছেন, তাই না? তার নাতনিকে বিবাহ দিয়েছেন বৃন্দাবনে। তাই যেরকম সৌভাগ্য এনাদের, তেমন সৌভাগ্য আমারও যে এমন দাদু দিদা পেয়ে গিয়েছি এই মনুষ্য জন্মে এসেও। আলো দিয়ে রাখবে বলে তো আজকে আমাদের ব্রজের
বনে এসে আমরা যে শাক পেলাম সেই শাক নিয়ে গোবিন্দকেই কিন্তু ভোগে লাগাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন এই শাক খেয়েছে কিনা জানি না, তবে আজকে এই দাদু দিদার কারণে কিন্তু গোবিন্দের চরণে সেই সেবায় সেই শাক যাবে, যে শাক হয়তো কোনোদিন মাতা যশোদা ভাবেনি যে কৃষ্ণকে একটুখানি করে খাওয়াই। কি দাদু, আমার কথা মিথ্যা বলতে পারবেন না? কেন কি আমাদের গৃহে যে শাক যাক না কেন তা তো গোবিন্দের সেবাতেই লাগবে। তো অতএব আজকে ধন্যাতি ধন্য আমাদের জীবন যে কৃষ্ণ, হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু হয়তো উনি জানতে পারে বা উনি ভাবতে পারে যে এই ধরনের একটি শাক পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু কৃষ্ণ কোনোদিন ভাববেনি, কেন উনি তো পশ্চিম বাংলায় যায়নি। হ্যাঁ, উনি ছিল উত্তরপ্রদেশে আর গুজরাটে, তাই না? তা এই উত্তরপ্রদেশের এই যে ব্রজ বালকেরা আছে বা ব্রজবাসীরা আছে, ওনারা কোনোদিনই কিন্তু এই শাক ব্যবহার করেন না আর গোবিন্দকে ভোগও লাগান না। তাই আজকে গোবিন্দকে একটা নতুন রেসিপি দেওয়া হবে, সেটা হলো এই শাকের রেসিপি। এটাকে কার কার দেশে কোন কোন শাক, কী শাক বলা হয় সেটা অবশ্যই কমেন্ট করে একটুখানি জানাবেন, জানার প্রয়োজন আছে আমাদের, তাই না? তো গোবিন্দ যে স্থানেরই হোক না কেন, চিঠি থেকে শুরু করে ব্রহ্মা অবধি সবাই গোবিন্দের চরণের সেবা করতে পারে, ভোজন সেবা করতে পারে, ভোগ নিবেদন করতে পারে। তো যে যে উপজাতি থেকেই আমরা থাকি না কেন, আমরা গোবিন্দের সেবায় সব কিছু দিতে পারি, তবেই সেটার সেবাটা সার্থক। আর সব কিন্তু চাষের জমি, চাষের জমি। তো তা বলছি বলে দুজনে যদি এখন এইখানে বদলা দেই, বদলা দিলে মনে করেন 100 টাকা পেলে আপনি 50 টাকা নিলেন, আমি 50 টাকা নিলাম, হ্যাঁ, ওই তো সেই কায়দাটা করলে কিন্তু বেশ ভালো হয়। লোকও তো লাগবে না, দেখছেন চাষের জমিতে কোনো লোক দেখা যাচ্ছে না কিন্তু, হ্যাঁ। আর ব্রজভূমিতে বদলা দেওয়ার মানে দাদু, কৃষ্ণের বদলা দিচ্ছেন আপনি, রাধারানীর বদলা দিচ্ছেন। এটা কোনো সাধারণ জন খাটা নয়। রাধারানীর গ্রামে এসে তার ভূমিতে জন খাটছেন, মানে পরপারের রাস্তা তৈরি হচ্ছে। আমি কি মিথ্যা কথা বললাম দাদু? এটা অস্বীকার করতে পারবেন না তো আপনি। তাহলে দুই ভাই তাহলে লেগে পড়ি, যা হয়। আমাদের তো বেশি তো খরচ নেই, শুধু খাওয়া কটা হলেই হলো। ওরে দাদু, আপনি তো আমার কথাটা কি মনে করলেন জানি না, ব্রহ্মা থেকে নারদ অবধি সবাই এই ভূমিতে জন খাটার জন্য সবাই ব্যাকুল। আর আমরা সুযোগ পেয়েও যদি হারিয়ে দেই, হ্যাঁ, কথা শুনেই জল তৃষ্ণা পেয়ে গেল নাকি? কোমরে বল বানিয়ে নেবেন, তাই তো? তারপরে দাদু, রাধে রাধে। দাদু, একটা কথা কি জানেন, গত জন্মে হোক কিংবা 10 জন্ম আগে হোক, আপনাদের সাথে সম্পর্ক আমার ছিল, হ্যাঁ ছিল অবশ্যই। কেন কি সংযোগ বিগত সংযোগের কারণেই হয়, নচেত হয় না। মানুষ তো এই জগতে কম নয়, আপনি কেন আমার দাদু হবেন, তাই না? আত্মা তো এই জগতে কম না, তো আপনার হৃদয়ে যে আত্মা বসে রয়েছেন, সেই আত্মাই কেন আমার হৃদয়ে যে আত্মা বসে আছে তার সাথে সম্পর্ক জুড়বে, তাই না? আর যেন তেন সম্পর্ক নয়, এ তো আমাদের এক উদ্ধার হওয়ার যাত্রা, তাই না? একটু আগে বলে গেল না উনি যে আমরা মূলা লাগিয়েছি, একটু একটু বড় হয়েছে। সেই মূলা দেখুন এইটা কতটা হয়েছে, অনেকটাই হয়ে গিয়েছে মূলাগুলো। এই কুকুর ছুটেছে, ওই যে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলেন দাদু বলেন। রাবণ সীতারে চুরি করিয়া নিয়া অশোক কাননে থুইছে, যখন তার গৃহে প্রবেশ করছে, তখন মন্দাদরি ডাক দিয়ে বলছে, তুমি কি করলা মহারাজ, তুমি এই রামের সীতা হরণ করলা? তখন রাবণ বলছে, ও মন্দাদরি, তুমি বুঝতে পারো নাই, একে আমি আনছি, এ আমার শেষের দিনের পারের তরণী হবে। এই তরণী আমার ঘাটে আনছি, শেষের দিনে এই সীতার তরণীতে আমি পার হয়ে যাব। মন্দাদরি, তুমি বোঝো নাই, মন্দাদরি যে কত বড় ভক্ত, জগতে দ্বিতীয়টি আছে কিনা, রাবণ যে কত বড় ভক্ত। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে।
তুমি যে কইছো না পূর্বজন্মের যে কোনো একটা ছিল একটা সম্পর্ক, হ্যাঁ নইলে এই জগতে এই সময় এই সম্পর্ক তো হয় না। হয় না? হয়, ঠিক। তো যাই হোক, আমরা এবারে চলতে চলতে যমুনাজির তটে চলে আসলাম, কেন আমাদের গন্তব্য ছিল এই যমুনার তটে আসা। তো চলুন তাহলে এবার যমুনার জির এখানে আচমন করে তারপরে আবার আমরা আমাদের গন্তব্যে ফিরে যাই। তো সবচাইতে প্রথম দাদু দিদা যমুনাজিকে কিন্তু এই রাবলেই এসে দর্শন করলেন, রাধারানীর গ্রামে। তো মিত্র, আজকে এসেছি এমন স্থানে, যে স্থানে এসে এক রাজা এক রানী ক্রন্দন করেছিলেন আমাদের এই ব্রজধামের ভূমিতে। সে হলো কে বলুন? মাতা কীর্তিদা আর যে বিশুমানু বাবা। ওনারা এই ব্রজভূমিতে এসে ক্রন্দন করেছেন যে যদি আমাদের একটি পুত্রী সন্তান প্রাপ্ত হতো তাহলে কতটাই না ভালো হতো। হ্যাঁ, আজ এই যমুনা পুলিনে আমরা এসেছি। হে যমুনা দেবী, আমাদের পুত্রী সন্তান প্রাপ্ত করিয়ে দাও। তো সেই রাজা মানে আমাদের বিশ্ববানু বাবা, ওনার সেই স্থানেই আমরা এসেছি, যে উনি কোথায় এসে প্রাপ্ত করেছিলেন শ্রীমতী রাধারানীকে। আজ আমরা সেই রাধারানীর জন্মস্থান দর্শনের জন্য এসেছি। অহোভাগ্য আমাদের যে এমন দর্শনের স্থান বারবার দর্শন করতে পারি। তবে আজ কিন্তু একটু অন্যরকমভাবে দর্শন করব। এই সেই যমুনার তট মিত্র, যেখানে শ্রীমতী রাধারানী এসেছেন ভেসে ভেসে পদ্ম ফুলের উপরে। আর সেই কমল কোনো যেনতেন কমল ছিল না মিত্র, সেই কমল ছিল স্বর্ণকমল। এই যে উপরে যতটা দূর দেখা যাচ্ছে সব কিন্তু যমুনাজি ছিল একটি সময়, কিন্তু আজ যমুনাজি শুধুমাত্র এতটুকু হয়েই রয়ে গিয়েছে। তবে সেই যমুনা পুলিনে আজকে আমরা চলে এসেছি। যেমন সুন্দর আকাশের রং, তেমন সুন্দর জলের, আর তেমন সুন্দর সবুজায়নের। তো সেদিনকারে মাতা কীর্তিদা যখন প্রার্থনা করলেন যে ওনার এক পুত্রী সন্তান প্রয়োজন, তাই না? তো সেই সময় কিন্তু শ্রীমতী রাধারানী অবতরণ করেছিলেন এই ভূমণ্ডলে। আকাশ মার্গ থেকে সেই স্বর্ণকমল, এবং তারপরে শ্রীমতী রাধারানী এসে প্রকট হয়ে যান সেই স্বর্ণকমলের উপরে, প্রবিষ্ট হয়ে চলে আসেন মাতা কীর্তিদার নিকটে। কি দাদু, আপনার ভাষা বুঝতে পারলো না? বুঝতে পারছে, হাঁটাও। যাই হোক, এবারে আমরা চলেছি সেই মন্দির দর্শন করার জন্য। রাধারানীর রাওয়াল গ্রাম আছে, এটি জানেন যে এই গ্রামটির নাম হলো রাওয়াল, রাধারানীর জন্মস্থানে। তো এই যে রাওয়াল গ্রাম এতদিন দর্শন করেছেন বিভিন্নভাবে। কটা দর্শন করেছে বলুন তো? এই যে একটি রাওয়াল গ্রাম, এত বড় বিশাল গ্রাম। মিত্র জানেন যে আমাদের নন্দ মহারাজ, এটি হলো গোকুলের অংশ। তো আমাদের নন্দ মহারাজ যখন গোকুলে ছিলেন তখন কিন্তু এই যে ভূমি দেখা যাচ্ছে, এখানে আসতেন গোচারণের জন্য এই ভূমিতে। আর যখন নন্দগ্রামে গিয়েছিলেন তখন নন্দগ্রামের ভূমিতে গোচারণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই ভূমি কিন্তু এই রাওয়ালের ভূমি। আর হয়তো আপনি 4-5টা ভিডিও দর্শন করেছেন রাওয়াল জন্মস্থান নিয়ে, কিন্তু কখনো কি মন্দিরের মার্গ থেকে বহু দূর যমুনা পুলিন দর্শন করেছেন? তাও আবার এইভাবে দাদু নাতির সাথে। সেটা তো অতি দুর্লভ, অতি দুর্লভ, তাই না? তো যাই হোক, ধন্যাতি ধন্য আমাদের আজকের দর্শন। তো চলুন এবারে সেই স্থানের দিকে এগিয়ে যাই। দর্শন করব কোথায়? আমাদের সেই বিশ্ববানু বাবা, মাতা কীর্তিদা, ওনাদের যে বাগিচা রয়েছে, যেখানে মানে ফার্ম হাউস আজকের কলিযুগের ভাষায়, এই যে ধুধু করছে স্থানটি, এটি হলো সেই জন্মস্থান। এই যে চর দেখা, মানে এই যে জমি দেখা যাচ্ছে সম্পূর্ণটাই কিন্তু যমুনার ভিতরে ছিল। আজ যমুনাজি দূরেই চলে গিয়েছে, তাই এই চর থেকে এখন সবজি উৎপন্ন হয়, অনেকও শস্যে ফসল পাওয়া যায়। কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু যমুনার উপর দিয়েই হেঁটে যাচ্ছি, কেন কি সেই অবধি গিয়েছিল যমুনা ছিল, এবং পদ্ম সেই স্বর্ণকমল সেখানে অবধি ভেসে গিয়েছিলেন সে সময়। তো এবারে বৃষ্টি অন্যান্য সময়ের তুলনায় অনেক কম হয়েছে ব্রজে, তবে কাঁচা রয়েছে। এই রাস্তাটা দিয়ে গেলে পরে
যমুনাজি অনেক কাছে, কিন্তু কি অবস্থা, বৃষ্টির জলে কাদা হয়ে আছে। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কাদা হওয়া উচিত ছিল, কেন কি বৃষ্টি যা হওয়া দরকার ছিল তার থেকে অনেক কম হয়েছে বছরে। আর চিন্তা করুন, মার্গ বা সেই ভূমি তো সেই ভূমি রয়েছে এখনও। সেই দিনটার কথা একবার ভাবুন মিত্র, যখন মাতা কীর্তিদা এবং রাধারানী বিশ্ববাবানু ওনারা আসতেন এই স্থানটিতে। এটি হলো বাগান বাড়ি ওনাদের, তাই না? তো দেখুন, রাধারানী যে শুধু জন্মের সময় এসেছেন তারপরে চলে গিয়েছেন আর আসেননি, তেমনটি তো নয়। পুরনো গোকুলের স্থান অবশ্যই বারংবার আসতেন দেখার জন্য, কেন কি ওনাদের গোকুলে অনেক স্মৃতি রয়েছে, সে কারণেই। আর এই যে বৃক্ষগুলো মিত্র দর্শন করা যাচ্ছে, এই বৃক্ষতে কিন্তু খুব সুন্দর ফল হয়। আগে দেখিয়েছি, ব্রজের স্ট্রবেরির মতো টেস্ট লাগে এই ফলটিতে। আর এটা ভিতরে অনেক কেলিকদমের বৃক্ষ রয়েছেন। আসলে এই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসটায় আকাশের রংটা খুব সুন্দর লাগে, তাই না? কেন কি যেন মনে হয় কৃষ্ণবর্ণ হয়ে আছে। আসলেই তো কৃষ্ণবর্ণ হয়ে থাকার কি আছে? কৃষ্ণবর্ণ না হলে কি এত মধুরতম লাগে এই মার্গ আর এই আকাশের রং, তাই না? এবারের কথা হলো মিত্র, আমরা বাগিচাও দর্শন করব, সেই শ্রীমতী রাধারানী এবং মাতা কীর্তিদার বাগিচা, বাগান বাড়ি। আজ এতটুকুই শুধু রয়ে গিয়েছে।